রাত বাড়তে থাকে। ঠিক মধ্যরাতে কলসির মধ্যে থেকে ধোঁয়া বের হতে শুরু করে। ধোঁয়াটা ধীরে ধীরে একজন ডাইনির রূপ নিয়ে নেয়। ডাইনি দেখতে খুবই ভয়ঙ্কর। এই যে এখনো পরে কোটা ঘুমাচ্ছ? বলছি ওঠো, এখনই ওঠো। সেই কখন সকাল হয়ে গেছে, এখনো পরে পরে নাক ডাকছে। দুনিয়াতে অনেক করে দেখেছি, তোমার মতো একটাও নেই। কি কি হলো গিন্নি? সকাল সকাল কাঁচা ঘুমটা দিলে তো ভাঙিয়ে। তুমি এখনো ঘুমালে? এদিকে আমার খেটে খেটে হাড় মাস দড়ি হয়ে গেল। হায় 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 হায়, কি কপাল আমার, কি কপালে যে তোমাকে বিয়ে করেছিলাম। ঘরে কোনো দানা পানি কিছু নেই, কি খাবে তার কোনো চিন্তাও নেই। আজ যদি মাছ নিয়ে না আসো, তোমার পিন্ডি বন্ধ, এই বলে দিলাম। আরে এই গোপাল, আজকে সূর্য পশ্চিম দিক থেকে উঠলো। এত ভোর ভোর কোথায় যাচ্ছিস? তোকে তো সূর্য মাঝ গগনে না উঠলে দেখাই যায় না। আর বলো না তো, আমার বৌমা জোর করে ঘুমটা ভাঙিয়ে ঘুম থেকে তুলে দিল। আবার বলছে আজ যদি মাছ ধরে না নিয়ে আসি, আমি আজ আমার কপালে হাত জুটবে না। তাই মাছ ধরতে যাচ্ছি। এইদিকে ঘুমও ছাড়ছে না। বলি এই যে, কি হলোটা কি? তুমি এখনো যাওনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছো। আজ তুই আয়, আজ তোকে দেখাচ্ছি মজা। মাছ ধরে না আনলে তোর কপালে দুঃখ আছে। যা বাবা যা, তাড়াতাড়ি যা, না হলে পদ্মা রণচণ্ডী হয়ে যাবে এক্ষুনি। আসলে পদ্মা তোকে অনেক ভালোবাসে তো, তাই শাসনটা একটু কম করে করছে। হ্যাঁ কাকা, তুমি তো বলবেই তো, তোমার কপালে আমার মতো বউ জুটেনি তো। কি 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 রে গোপাল, সকাল সকাল কোথায় যাবি? তুই আমাকে ভেঙাচ্ছিস? না রে ভাই, তোকে ভেঙাবো কেন? তোকে তো এই সকাল সকাল দেখে আমি তো অবাক। হ্যাঁ রে ভাই, এত সকালে কি ব্যাপার? কোনো কিছু হয়েছে নাকি? না, কিচ্ছু হয়নি, মাছ ধরতে যাব। এই বলে গোপাল নৌকা নিয়ে বেরিয়ে যায়। না, দেখতে দেখতে অনেকটা নদীর মাঝখানে চলে এসছি। এখানেই জালটা ফেলাই। দূর দূর একটাও মাছ পড়ছে না। সকাল সকাল ঘুমটাও গেল, মাছও পড়ছে না। আর একবার চেষ্টা করবো, মাছ না পড়লে এখানেই নৌকা নোংর করে ঘুমাবো। বউ তো বলেই যে খাবার দেবে না। গোপাল আরো একবার জাল ফেলে। মনে হচ্ছে আজকে আর খালি পেটে থাকতে হবে না। জালের টান মনে হচ্ছে অনেক মাছ পড়েছে। কি একটাও মাছ নেই?
আর এটা কি কি একটা উঠেছে জালে, একটা কলসি, অত সব জঞ্জাল। না থাক, খালি হাতে যাওয়ার চেয়ে এটাই নিয়ে যায়, হয়তো পদ্মা খুশি হবে। না হবে না, হ্যাঁ এটা কি করবে সে? গোপাল কলসিটা নৌকাতে রেখে নৌকা নিয়ে পাড়ে আসে এবং কলসি নিয়ে বাড়ি ফেরে। আরে আরে, এটা কি এনেছো? একটাও মাছ নেই। আরে এই নোংরা কলসিটা কেন এনেছো? তোর কি কোনোদিনও কোনো বুদ্ধি হবে না? অনেক চেষ্টা করেছি তো, একটাও তো মাছ হয়নি। এটা জালে উঠেছিল, একটু সুন্দর, তাই নিয়ে এলাম। ভাবলাম তুমি খুশি হবে। পদ্মা রেগে কিছু বলতেই যাচ্ছিল, ঠিক এমন সময় বুড়ি ঠাকুরন, ভোলা কাকা ও দিনু এসে পৌঁছায় তাদের বাড়ি। বৌমা, একটু শান্ত হও, শান্ত হও তুমি। গোপাল হয়তো কোনো কারণে মাছ পায়নি। হ্যাঁ গো বৌদি, গোপাল না পরের বার ঠিক মাছ পাবে। হ্যাঁ, বাহ, কলসিটা তো খুব সুন্দর আর অনেক পুরনো লাগছে। এই কলসিটা দেখে মনে হচ্ছে কলসিটা কোনো সাধারণ কলসি নয়। বাবা গোপাল, কলসিটাকে তুমি খুব সাবধানে রেখো। এই বলে সবাই চলে যায়। গোপাল কলসিটাকে ঘরের এক কোণে রেখে শুয়ে পড়ে। রাত বাড়তে থাকে। ঠিক মধ্যরাতে কলসির মধ্যে থেকে ধোঁয়া বের হতে শুরু করে। ধোঁয়াটা ধীরে ধীরে একজন ডাইনির রূপ নিয়ে নেয়। ডাইনি দেখতে খুবই ভয়ঙ্কর। তুই আমাকে মুক্ত করেছিস, এখন থেকে তুই আমার। আমি 100 বছর পর মুক্ত হয়েছি। গোপাল ভয়ে শিউরে উঠে, ডাইনিকে দেখে কাঁপতে থাকে। তুমি তুমি কে? আমি এক অভিশপ্ত ডাইনি। এই কলসিতেই আমি বন্দী ছিলাম। আজ তোর কারণে আমি মুক্ত। এখন আমি যা ইচ্ছা তাই করব, যা চাইবো তাই নেব। গোপাল ভয় পেয়ে চিৎকার করতে গিয়েও পারে না। সে বুঝতে পারে কোনো উপায় এই ডাইনিকে আটকাতেই হবে। গোপাল সকালে উঠে বুড়ি ঠাকুরনের বাড়িতে যায়। তার মুখ ফ্যাকাশে হয়ে আছে। বুড়ি ঠাকুরন, আমি ভয়ঙ্কর ভুল করে ফেলেছি। কেন রে বাচ্চা, কি হলো রে আবার? সকাল সকাল আমার বাড়ি এসেছিস, পদ্মা ঠিক আছে তো? গোপাল ডাইনির কথা সব খুলে বলে বুড়ি ঠাকুরনকে, এবং বুড়ি ঠাকুরন সব মন দিয়ে শোনেন। আমি জানতাম এমন একটা কিছুই হবে।
কিন্তু তুমি ভয় পেও না বাবা গোপাল, এর একটা উপায় আছে। ডাইনিকে আবার কলসিতে ফিরিয়ে দিতে হবে। তার জন্যে 3টে জিনিসের দরকার পড়বে। তুমি দিনুর আশীর্বাদ করা সরিষার দানা ও মোহনের দেয়া রূপার মুদ্রা আর পার্বতীর 1 গাছি চুল লাগবে। গোপাল দিনুর কাছে যায়। কি ব্যাপার ভাই গোপাল, তোমার কি কিছু হয়েছে? গোপাল দিনুকে সব কথা খুলে বলে। দয়া করে আমাকে কিছু আশীর্বাদ করা সরিষার দানা দিন দাদা। দিনু গোপালকে আশীর্বাদ করা 1 মুঠা সরিষার দানা দেয়। এরপর গোপাল মোহনের কাছে যায়। গোপালদা, এত সকালে কোথায়? ভাই, তোমার কাছেই এসেছি। খুব বিপদে পড়েছি। আমার কাছে কি একটা রূপার মুদ্রা আছে? মোহন অবাক হয়ে গোপালের সব কথা শোনে এবং তাকে একটি রূপার মুদ্রা দেয়। এবার সবচেয়ে কঠিন কাজ ছিল পদ্মার চুল জোগাড় করা। গোপাল রাতে যখন পদ্মা ঘুমিয়েছিল, খুব সাবধানে তার চুলের থেকে 1 গাছি চুল কেটে নেয়। রাত গভীর হয়। গোপাল কলসিটির দিকে তাকিয়ে অপেক্ষা করছে। ডাইনি আবার কখন কলসি থেকে বের হবে। হঠাৎই ডাইনি ধোঁয়ার মধ্যে থেকে বেরিয়ে আসে। তুই আমার কাছে ধরা দিতে এসেছিস? না, আমি তো তোমাকে একটা খেলা দেখাবো। আমি শুনেছি তুমি নাকি যা ইচ্ছা তাই হতে পারো। অবশ্যই, আমি যা ইচ্ছা তাই হতে পারি, তাই করতে পারি। হ্যাঁ, আমার সন্দেহ হয় তুমি আবার ওই ছোট্ট কলসির ভেতরে ঢুকতে পারবে কিনা। তুই দেখবি আমি এক্ষুনি ওই কলসির ভেতর ঢুকতে পারি। ডাইনি ধীরে ধীরে ছোট হতে শুরু করে। যখনই সে প্রায় কলসির মুখের কাছে চলে আসে, গোপাল দ্রুত কাজ শুরু করে। সে কলসি চারপাশে সর্ষের দানা ছড়িয়ে দেয়, রূপার মুদ্রাটি কলসির ভেতরে ফেলে দেয়, আর তার সঙ্গে পদ্মার চুলটিও ছুঁড়ে দেয়। সঙ্গে সঙ্গে একটি উজ্জ্বল আলো ঝলসে ওঠে। ডাইনি একটি তীব্র চিৎকার করে কলসির ভেতর অদৃশ্য হয়ে যায়। কলসির মুখটি আপনা আপনি বন্ধ হয়ে যায়। ঈশ্বর, রক্ষা পেলাম। পরের দিন সকালে গোপাল পদ্মাকে সব খুলে বলে। পদ্মাবতী অবাক হয়ে যায়। তুমি এত বড় বিপদ থেকে আমাদের বাঁচিয়েছো। হ্যাঁ পদ্মা, কিন্তু তোমার চুল না পেলে পারতাম না। তোমাকে না বলে তোমার চুল কাটার জন্যে আমি খুবই দুঃখিত। তুমি আজ থেকে আর অলস নয়, তুমি অনেক বুদ্ধিমান আর অনেক সাহসী। তুমি আমার গোপাল। এই দিনের পর থেকে গোপাল আর অলস থাকে না। সে প্রতিদিন মাছ ধরতে যায় এবং প্রচুর মাছ ধরে। গ্রামের সবাই তাকে সম্মান করে, সবাই খুশি।